দেখতে পাচ্ছ সবাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রামটা কপি করে নিয়ে আসছি। আমরা আসলে ফাংশনের প্রোগ্রাম দেখব। তো ফাংশন যে কোনো প্রোগ্রামকে কিভাবে ফাংশনের মাধ্যমে সমাধান করা যায় এই টেকনিকগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে সংখ্যা দিতে বলতেছে, এই যে এখানে সংখ্যা দিতে বলতেছে 6 নম্বর লাইনে। কয়টা? 3টা। এখন যদি ইন্টার দেই তাহলে বিগ ইজ সি দেখাচ্ছে, সি হচ্ছে বড়। আমরা ইচ্ছা করলে সংখ্যাটাও দেখাইতে পারতাম, সি না দিয়ে আমরা এইভাবে লিখতে পারতাম বিগ ইজ, এখানে একটা পার্সেন্টেজ দিতাম, দিয়ে এখানে কমা দিয়ে কাকে দেখাবো? সি নামক ভেরিয়েবলকে দেখাবো। এখানেও ঠিক পার্সেন্টেজ দিয়ে আমরা এ নামক ভেরিয়েবলকে দেখাইতে পারবো, অর্থাৎ ভ্যালুটাকে দেখাইতে পারবো। ওখানে তো আমরা একটা লাইন দেখাচ্ছিলাম, কিন্তু এখন আমরা সেটা করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে একটা ভ্যালু দেখাবো, মানে বড়টা কি। তাহলে এখানে কে বড় ডি হবে? হবে বি। না? এখানে বি হবে, হ্যাঁ। ডি পার্সেন্টেজ, ডি হ্যাঁ, ডি হবে। ঠিক আছে। কেউ কি খুঁজে পাচ্ছে না নাকি? এখানে কি হবে? কে হবে এখানে? এখানে সি হবে। ওই একই ভ্যালু দেই। আচ্ছা, একই ভ্যালু না, একটু চেঞ্জ করে দিই। বিগ ইজ 54। এখন শুরুতেই যদি আমরা বড় দিয়ে দিই 57 14 33, বিগ ইজ 57। অর্থাৎ এখানকার যদি আমরা চিন্তা করি যে এ হচ্ছে সবচেয়ে বড়, তাহলে আমরা দেখাই দিচ্ছিলাম এর আগে বিগ ইজ এ। আর এখন আমরা আসলে ওইভাবে দেখাচ্ছি না, সংখ্যাটাকে দেখাচ্ছি। এই তো এতটুকুই, এখানে শুধু এইটুকু চেঞ্জ করলাম। তো এখন আমরা এটাকে কি করব? আমরা আসলে এটাকে ফাংশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে আমরা এখন দেখি যে ইনপুট কোনগুলো আর আউটপুট কোনগুলো। যেগুলো আউটপুট, সেগুলো আমরা আউটপুট যদি রিটার্ন নেই তাহলে আউটপুটটা দেখাবো মেইন ফাংশনের ভিতরেই। আর যদি রিটার্ন আমরা না নেই, মানে না দেই, তাহলে আউটপুটটা দেখাবো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনে। এই তো। তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা আসলে ওই টাইপটাই করার চেষ্টা করব, উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট। তাহলে আমরা আগে প্রসেসটাকে, এখানে কিন্তু আমাদের প্রসেসও আছে আউটপুটও আছে, আমরা কিন্তু এখানে প্রসেসও দেখাচ্ছি আউটপুটও দেখাচ্ছি আর কি। তো তারপরে এটাকে ধরে নিলাম যে এটা আমার হচ্ছে একটা প্রসেস। এখানে আমরা ফাংশনটাকে কল করি, এই প্রসেসের পরিবর্তে কি করব? ফাংশনটাকে কল করব ম্যাক্স নাম্বার। আর এখানে আমরা ধরে নিলাম যে তাকে আমরা রিটার্ন দিব, যেহেতু ভ্যালুগুলো হচ্ছে ইন্টিজার, এই জন্য ইন্টিজার দিলাম। ম্যাক্স ম্যাক্স নাম্বার। এখানে পেস্ট করলাম। তাহলে এখন এখানে দিয়ে আসতে হবে এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে ইনপুট গুলো এখানে পাঠাবো কি পাঠাবো না। হ্যাঁ, আমি যদি এখানে ইনপুট গুলো নিয়ে নেই, তাহলে এই ইনপুট গুলো অবশ্যই আমাকে এই ফাংশন, এই ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে কাজ করাই নিতে হবে, এই ফাংশনের ভিতরে। তো এখন যদি ফাংশনের ভিতরে আমি ভ্যালুগুলোকে ক্যাচ না করি, তাহলে আমি এখানে এ বি এগুলো বুঝবো কিভাবে? বোঝার কোনো অপশন আছে? অবশ্যই কোনো অপশন নাই। তাহলে
যদি একান্তই করতে চাই তখন আবার আমাকে এখানে আলাদাভাবে এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে আবার এখানে নিতে হবে। তো আমরা এত গ্যাঞ্জাম করবো না, আমরা জাস্ট কি করবো যে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন। তাহলে এখানে আর্গুমেন্ট গুলো দিয়ে দিই। আর্গুমেন্ট গুলো কি কি আমাদের? এ, বি, সি। তাহলে সি। এটাকে আমরা রিসিভ স্যার করবো। বলতে থাকো। আচ্ছা, একই নাম দিলাম কেন? যে এইখানে আসলে আমরা এ বি ইউজ করছি, তো এই জন্য একই নাম দিলাম। না হলে আবার এক্স ওয়াই জেড দিলে আবার এগুলো চেঞ্জ করতে হবে। একই নাম দিলে কোনো সমস্যা নাই। এই এ এইটুকের ভিতরেই আমরা সীমাবদ্ধ। ব্যবহার করতে পারবো। এখানে আর চিনবে না সে। এইখানকার এইখানে যে রিসিভ করছি এটা এখানে চিনবে আর কি। যদিও একই একই নাম দিছি, তোমরা এটা খেয়াল করবা। এইখানে ব্যবহার করলাম তো এই জন্য আর কি। তাহলে এখানে দিয়ে আসি আমরা। জি স্যার। ইন্টিজার সি শেষ। এখন আমরা কি রিটার্ন দিছি? আপাতত আমরা রিটার্ন নেই স্যার দেখি আমাদের রিটার্ন দিইনি, রিটার্ন দেওয়া হয়নি। রিটার্ন দেওয়া হয়নি, কিন্তু বাট এখানে আমরা কিন্তু ইন্টিজার দিয়ে দিছি, তাই তো? তো আমরা আপাতত জি। এখন রিটার্ন ছাড়া একটু কাজ করি, আগে দেখি। ভয়েড ভয়েড রিটার্ন দিলাম। কি রিটার্ন দিছি? আসলে জিরো রিটার্ন দিছি। আমরা আউটপুটটা এখানে দেখাই দিছি। তার মানে হচ্ছে যে আমার আউটপুটটা আমি ওইদিকে রিটার্ন দিব না যখন ফাংশনটা আমি কল করছি। তো রিটার্ন না দেওয়া মানে হচ্ছে জিরো রিটার্ন করা। আর জিরোর পরিবর্তে আমরা এখানে ইন্টিজার ভয়েড লিখছি। আচ্ছা, এখানে আমরা প্রথমটাই বড় নেই, দেখি 67। বিগ ইজ 67, অর্থাৎ আমাদের বড় ভ্যালুটা দেখাই দিতেছে। তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ফাংশন দিয়ে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। যে তোমরা প্রথমে চেষ্টা করবা, যদি একান্তই উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন নাও পারো, তো অন্তত এটা করবা উইথ আর্গুমেন্ট বাট নো রিটার্ন, এটা দিবা আর কি। কারণ আমরা যখন সি প্লাস প্লাস করবো তখন দেখবে যে ম্যাক্সিমাম সময় তোমাকে আগে কনস্ট্রাক্টর দিয়ে আগে ভেরিয়েবল গুলোকে অ্যাসাইন করে নিতে হবে। এখন কনস্ট্রাক্টরে যদি তুমি এখন ইনিশিয়ালাইজ করতে চাও একটা ক্লাসের ভিতরে যে প্রপার্টিস গুলো থাকবে, মানে ভেরিয়েবল গুলো থাকবে, এখন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার সাথে সাথে তোমাকে ওখানে ভ্যালু পাস করা দিতে হবে, মানে উইথ আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। সেই জন্য তোমরা চেষ্টা করবো যে উইথ আর্গুমেন্টটা যেন থাকে। এটা না থাকলেও কোনো সমস্যা নাই। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় কোশ্চেনে যে না তোমাকে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন, এটা কখনো বলবে না, তারপরেও মনে করো যদি বলা থাকে তখন তো তোমাকে ওইভাবে করতেই হবে। তো আমাদের প্রবলেমটা কিন্তু মোটামুটি অলমোস্ট একদম ডান হয়ে গেছে। এখন যদি তোমরা মনে করো যে না আমি রিটার্ন অবশ্যই নিব, রিটার্নটা আমি নিতে যাচ্ছি, তো ঠিক আছে, তুমি যদি রিটার্নটা নিতে চাও রিটার্নটা আমরা এখানে ধরি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাট এ টাইম কিন্তু একটাই রিটার্ন দিবে। একাধিক রিটার্ন দিতে গেলে আমাদেরকে কিন্তু অ্যারে ইউজ করতে হবে। আর আমরা যেভাবে কোডটা লিখছি সেই কোডে দেখা যাচ্ছে যে আমাদের একসাথে একটা ভ্যালুই রিটার্ন দিতেছে, একাধিক ভ্যালু রিটার্ন দিচ্ছে না। যদি আমাদের এই লাইনটা এক্সিকিউট হয়, 16 নম্বর লাইন এক্সিকিউট হয়, তখন কিন্তু আর এই বাকি লাইনগুলো এক্সিকিউট হয় না। এটাই তো, আমরা তো এটাই বুঝতেছি। তাহলে আমাদের আরো কোনো ভয় নেই, কারণ আমাদের অলওয়েজ এই ভ্যালুগুলো একটা ভ্যালুই আউটপুটে দেখাচ্ছে, একাধিক না। যেমন গত পর্বে আমরা দেখে আসছিলাম ম্যাক্স মিন দুইটাই দুইটাই রিটার্ন করার দরকার ছিল। তখন কিন্তু আমরা আসলে রিটার্নটা রিটার্নটা নিতে পারতাম, সেটা আলাদাভাবে আরো একটা আমাদেরকে অ্যারে ইউজ করতে হইতো। তো আমরা ওই ঝামেলাটা না করে জাস্ট এইখানেই দেখাই দিছি। তো এখন এখানে আমরা একটু রিসিভ করি, দেখি কি নামে রিসিভ করি। ধরো রেজাল্ট নামে রিসিভ করলাম। ওকে, এখানে রেজাল্টটাকে ডিক্লেয়ার করে আসি, রেজাল্ট। আর অবশ্যই এটা মনে রাখবা যে এখানে আমি আউটপুটটা দেখাচ্ছি, তাহলে এখানে যখনই আমি রিটার্ন দিব তখন কি আর ওখানে আমি আউটপুটটা দেখাবো? এখানে আর আউটপুটটা দেখাবো না, কারণ আমি তো এই ফাংশনের ভিতরে আর আউটপুট দেখাইতে যাচ্ছি না, ওকে তো আমি রিটার্ন দিয়ে দিছি। আউটপুট দেখাইতে পারো তুমি, কিন্তু আউটপুট দেখানোর কোনো দরকার নাই, কারণ আমি ওকে রিটার্ন দিছি। ওর যেই জায়গা থেকে কল করছে সেখানে সে রিটার্নটা দেখাই দিবে। তাহলে এখানে এখন আমাকে রিটার্ন দিতে হবে কোথায়? ঠিক এইখানেই রিটার্ন দিতে হবে। যদি এ বড় হয় বি এর থেকে এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে বড় কে হবে? আসলে এ বড় হবে। আর ওই এর ভ্যালুটাকেই আমরা এখন কি করে দেবো? রিটার্ন করে দেবো। রিটার্ন এ, এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে কাকে দিব? ওটা দেবো রিটার্ন কি? রিটার্ন
সি সি দিব, সি। সি 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 কারণ এই দুইটার মধ্যে যদি বড় হয় তাহলে রিটার্ন এ বড়, সরি রিটার্ন দিব এ। আর যদি না হয়, মনে করো এ বড় হচ্ছে তাহলে কিন্তু সি এর থেকে আবার ছোট হয়ে যাচ্ছে, তাহলে সবচেয়ে বড় কে হলো? মনে করো সি যে 20, 10, 30, 20, 10, 30, এগুলো এই জন্য কল্পনা করবা আগে। এখন দেখো এটা বড় কিন্তু এইখানে এসে ছোট হয়ে গেছে, তাহলে বড় আসতেছে কে? 30, 30 মানে হচ্ছে সি। 30 আর এখানে এখানে বি হবে আর সি। রিটার্ন বি। এখানে বি। এই রিটার্ন কিন্তু এখানে যদি আমরা রিটার্ন লিখতেছি কয়টা? 4টা, কিন্তু এই রিটার্ন কিন্তু একসাথে 4টা কিন্তু এক্সিকিউট হবে না, যে কোনো একটা এক্সিকিউট হবে। এই জন্য আমাদের এখানে কোনো চিন্তা করার দরকার নেই যে কয়টা ভ্যালু যাবে, একটাই ভ্যালু যাবে এখানে, রিটার্ন সি। এখন আমরা তাহলে এই যে কোনো একটা আউটপুট নিয়ে যাই, যেহেতু আমরা এখানের আউটপুটটা দেখাবো না, কোথায় দেখাবো? তাহলে রিটার্ন ক্যাচ করার পরে রিটার্নটা ক্যাচ করলাম, আর এখানে কোন ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসলাম ডেটাটাকে? রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে। তাহলে এখানে রেজাল্ট নামে দিয়ে দিই। স্যার, হ্যাঁ, এখানে ইফ যে দুইবার ইউজ করা হয়েছে, ইফ এ গ্রেটার দেন বি, আবার ইফ এ গ্রেটার দেন সি, সি। হ্যাঁ ওটা স্যার যদি একটা ইফ এর ভিতরে হ্যাঁ এন্ড হ্যাঁ, করা যাবে। এই যে এখানে তো লজিক্যাল এন্ড দিয়ে এই যে এখানে বলছি, তো এখানে বলছি আমি, সরি এইটাতে আছে, অথবা বিকল্প পদ্ধতি। তো আমি এটা দেখাচ্ছি, তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। একদম জাস্ট শুধু এই প্রসেসটা কেটে নিয়ে যাবো, ওখানে কাট করবা প্রসেসটা, যাবে, সব যাবে। এটা আমরা এখন ভ্যালু দেই না, এবার মাঝখানেরটা বড় করি। বিগ ইজ 97। তোমরা কি দেখতে পাচ্ছ এগুলো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই আর। তাহলে মোটামুটি এখন তোমরা কি এই যে কোনো প্রবলেম, যে কোনো প্রোগ্রামের যে সলিউশন গুলো থাকবে সেটাকে তোমরা ফাংশনে কনভার্ট করতে পারবো না? জি স্যার পারবো। স্যার এখানে একটা কথা ছিল, আমরা যদি এই বারবার রিটার্ন না দিয়ে এই ফাংশনের ভিতরে একটা রিটার্ন দিতে পারি না স্যার, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে? ওই লাস্ট এখানে, হ্যাঁ সেটা করা জি যায়, স্যার, কিন্তু রিটার্নের তুমি ওখানে স্যার একটি, ভেরিয়েবলটা দিয়ে দিলাম, ভেরিয়েবলের নাম, আর আচ্ছা ওখানে ওই মানটা আচ্ছা অ্যাসাইন শোনো, করে দিলাম। ঠিক আছে আমি বুঝতে পারছি। ধরো এখানে তুমি একে আর একটা ভ্যালু নিয়ে ধরো এক্স এ অ্যাসাইন করে দিলা, আবার রিটার্ন এক্স সমান সি, অথবা রিটার্ন এক্স সমান বি। একই হয় আসলে। এখানে এক্স স্যার দেওয়া যাবে কিনা স্যার সেটাই। যাবে না কেন? যাবে তো, কেন যাবে না? এক্স এর ভ্যালুটা কখনো এ হবে, কখনো বি হবে, কখনো সি, সি হবে। এক্সটা ডিক্লেয়ার করা হয়নি, হ্যাঁ করে আসতেছি, রিটার্ন এখানে এক্স, আমরা রিটার্ন। আর এখানে ইন্টিজার এক্স হবে। এবার লাস্টেরটা বড় করি না, আসছে বিগ ইজ 567। এগুলো করা যাবে, অনেকভাবে কোড করা যায়, অনেক সংক্ষেপে করা যায়। আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, আর তোমরা এগুলো বাসায় ট্রাই করবা। তাহলে স্যার ফাংশন কি আরো করাইতে হবে? কিভাবে ফাংশন করাইতে হয়? ফাংশন এখানে খেয়াল রাখবা যে তুমি যদি এখানে রিটার্নটা নাও, তাহলে এর পরেই তুমি আউটপুটে দেখাই দিবা কাকে এই রিটার্নটা যেখানে ধরবা সেখানে, যেই নামে ধরবা সেই নামে। তাহলে এই ফাংশনের ভিতরে, ইউজার ডিফারেন্ট ফাংশনের ভিতরে তোমাকে আর আউটপুট দেখানোর দরকার নাই। আর এখানে আমরা ঠিক আছে, এখানে রিটার্নটা আমরা একবারেই লিখলাম। তোমার কাছে যদি মনে হয় যে বারবার লেখার দরকার নেই, তাহলে অতিরিক্ত আর একটা ভেরিয়েবল নিতে হবে, নিয়ে তুমি এটাকে অ্যাসাইন করে দিবা। কিন্তু যদি তুমি এখানে জাস্ট রিটার্ন এ দাও বা বি দাও বা সি দাও, তাহলে কিন্তু হবে না। এই খেয়াল রাখবে কিন্তু, এই জন্য তোমাকে আলাদাভাবে ধরে নিতে হবে। তো এখন দেখি আমাদের ফাংশন দিয়ে আর কি প্রোগ্রাম করতে পারি আমরা। 3টি সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যা, এটা করে ফেলবা। স্যার আমার একটা কোশ্চিন আছে স্যার, লাস্টে ওইটা একটু সলভ করে দিই। কোনটা? স্যার 34 নম্বর পেজে এটাই দিয়েছে স্যার, পয়েন্টার। আচ্ছা ঠিক আছে, এটা করার পরে করতেছি। যখন দেখবা যে তুমি রিটার্ন দিতে পারতেছো না একটা ভ্যালু, তখন তোমরা কি করবা? উইথ আর্গুমেন্ট বাট নো রিটার্ন, এই ফাংশনের ভিতরেই প্রোগ্রামটাকে সমাধান করার চেষ্টা করবা, তাহলে ভুল হবে না। কারণ পরীক্ষা তোমাকে কখনো বলবে না যে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্নের মাধ্যমে সমস্যার সমাধান করো, এটা কখনোই বলবে না। আচ্ছা দেখি আর কোন প্রোগ্রামটাকে নিয়ে যায়, এটা তো আমরা দেখছি।
আর এটা দেখবো এখন 1 থেকে n পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো। স্যার আচ্ছা, গসাগু নির্ণয়ের প্রোগ্রামটা দেখি প্রায় আমরা ফাংশন দিয়ে কিভাবে কম করা যায়। জি স্যার এইটা দেখ তোমাদের যদি সুযোগ থাকে অন করার এই কোড ব্লকটা, তাহলে তোমরা করে ফেলতে পারো, আমার সাথে সাথে করতে পারো আর কি। আচ্ছা, এই হলো আমাদের প্রোগ্রাম, এই তো আমরা তো এটা জানি। এখন আমরা কি করতে চাচ্ছি আসলে, উইথ আর্গুমেন্ট আর উইথ রিটার্ন। তাহলে আমরা এই প্রসেসটাকে আগে বের করে নিয়ে আসি আগে। এখানে আমাদের কি হবে আসলে, এখানে আগে আমাদের প্রসেস হবে, প্রসেস লিখে রাখি। রিটার্ন দিব, যেহেতু আমরা ইন্টিজার টাইপের এখানে ভ্যালু নিব, এই জন্য আমরা ইন্টিজার দিলাম। ফ্লোট থাকলে ফ্লোট দিতাম। এটা আমরা করতেছি কি আসলে, জিসিডি না ঘষাঘুরি নিয়ে করতেছি। প্রসেসটাকে এখানে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন এখানে এই ফাংশনটাকে আমরা কল করব। আর কি করব, এটাকে আমরা রিসিভ করব, যেহেতু আমরা এখানে বলতেছি যে আমরা রিটার্ন নিতে চাচ্ছি। আচ্ছা, রিটার্ন যদি নেই আমরা, তাহলে ঠিক আছে, এখানে প্রিন্টএফ থাকবে অবশ্যই, কারণ এখানে আমি প্রিন্ট করব। আর যেহেতু ভ্যালু দিতে চাচ্ছি, তাহলে আমাকে এই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে এখানে, এল কমা এস মানে লার্জ, এটাকে রিসিভ করতে হবে। এল এস হচ্ছে ইন্টিজার টাইপের, এর জন্য দিয়ে দিতে হবে। আর এখানে ফাংশনের প্রোটোটাইপটাও তখন বলে দিতে হবে। আর শেষে কি হবে, এখানে কমা হবে বা সেমিকোলন হবে। আর এখানে আমরা এখন রিটার্ন দিব, কাকে রিটার্ন দিব আসলে, কাকে, স্মল তো শূন্য হওয়ার পরে তো এটা ব্রেক হয়ে যাবে, তাহলে স্মলকে যদি আমি প্রিন্ট করি বা রিটার্ন দেই, তাহলে অলওয়েজ কত রিটার্ন যাবে বা কত প্রিন্ট হবে, 0 রিটার্ন হবে। তখন তো আসলে ফলাফলটা ওটা হলো না, ফলাফলটা হবে কি লার্জ, লার্জের ভিতরে যেটা থাকবে সেটা। তাহলে রিটার্ন লার্জ। আচ্ছা, কেউ কি আছে যে দেখতে পাচ্তেছে না? আচ্ছা, আমি একে একটু বলে দিই, ক্লাস নিচ্ছি একটু পরে। একটা ওয়েবসাইট বানাচ্ছি, একদম পুরো ই লার্নিং হবে আর কি। তোমরা যারা রেজিস্টার্ড আছো তারা তো পাবাই, আর যারা বাকিরা আছে তারা একটা মানে ধরো একটা সাবজেক্টের জন্য 100টা টিউটোরিয়াল থাকবে, ওটা জাস্ট পেইড ভার্সন থাকবে, 100 টাকা জাস্ট অনলি। কেউ যদি মনে করে যে না, আমি এটা নিব, নিবে, না নিবে নাই, জোর নাই আর কি। আচ্ছা, এখানে আমরা এল দিয়ে দিছি, ঠিক তো? আর এখানে কোথায় রিসিভ করলাম, বিসি তে, আর রেজাল্টে। তাহলে আমরা রেজাল্ট দিলাম। আর তোমাদের মধ্যে কেউ কোনো এক্সপার্ট, কোনো বিষয়ে এক্সপার্ট আছো নাকি, যে ওয়েব ডেভেলপারের উপরে অথবা ডিজাইনের উপরে অথবা ফটোশপের উপরে? থাকলে জানাইও আমাকে। আচ্ছা, দেখো আমরা যেভাবে এটা কনভার্ট করলাম, কারো কোনো কনফিউশন আছে এখানে যে কি করলাম? আমরা মেইন প্রোগ্রামটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, আর এখানে একই নামে রাখলাম কেন? এখানে একই নামে রাখলাম যে এই নামগুলো যেহেতু আমরা এখানে ইউজ করছি, এই জন্য একই নামে রাখছি। তো তোমরা একই নামে রাখবা, কিন্তু ভিন্ন নামে রাখা যাবে, তখন আবার এখানে খেয়াল রাখতে হবে এখানে কি দিছো। এখানে যদি তুমি এক্স দাও, তাহলে এল এর পরিবর্তে এক্স দিতে হবে। এখানে যদি তুমি এস পরিবর্তে ওয়াই দাও, তাহলে এস এর জায়গায় ওয়াই দিতে হবে।
তাহলে হয়ে যাবে। তা আমরা এখানে ভ্যালু দিছিলাম কত, 3 আর 17। আমরা একটু দেখি কি হয়। আচ্ছা স্যার এখানে আমাদের রেজাল্ট, এখানে আর একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে হ্যাঁ হবে এখানে স্যার। রেজাল্ট নামে। আর তোমরা একটা কাজ করবা, আচ্ছা ইংরেজি আসলে ইংরেজি তো আমরা যাই হোক যেটাই জানি না কেন, তোমরা এখানে একটু দেখবা এরর রেজাল্ট কি বলছে, আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। এই ফাংশনে আমরা প্রথম ইউজ করছি কিন্তু যেটা কি আনডিক্লেয়ার্ড অবস্থায় আছে। আর এখানে স্যার আর আরেকটা স্যার আর একটা আমাদের কথা বলছে ফাংশনের হচ্ছে যে ভিতরে আর, আরটা হ্যাঁ ডিক্লেয়ার করা হয়, আর একটা আর এর কথা বলছে এখানে আর যে নামে ভেরিয়েবল। এটা যে ফার্স্ট জি স্যার, কোন আর ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় ফাংশনের ভিতরে স্যার। এটা স্যার নিয়ে যাই না, ফাংশনে ওইটা ডিক্লেয়ার হ্যাঁ করা। এটা নিয়ে জি যাই, এটা তো আমাদের আর লাগবে না। আচ্ছা এখানে রেজাল্ট লিখি। এই জন্য হয় কি আর একটু ঠান্ডা মাথায় কাজ করতে হয়, এটা যে কিরকম কোনগুলো কোনগুলো ভেরিয়েবল আমার প্রসেসে লাগতেছে সেগুলো তখন নিয়ে আসতে হয়। কারণ এখানে আমার 3টা ভেরিয়েবলই প্রসেসে লাগতেছে, বাট আমি 2টা রিসিভ করছি, তার মানে আরেকটা তো আমার এখানে দিতেই হবে, নাহলে তো হবে না। তাহলে প্রথমে 17 নিলাম, তারপরে 3 নিলাম, আউটপুট আমাদের কত আসে, 1 আসে না? স্যার 1। এই যে জি লার্জ স্যার লার্জ 1 আসে, আউটপুটটা আসে হচ্ছে এই 1। 1। তাহলে আমরা এইভাবে কিন্তু সব প্রোগ্রাম গুলোকে আমরা কি করতে পারবো, ফাংশনে কনভার্ট করতে পারবো। তাহলে আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার, ফাংশনে এখন যে কোনো প্রোগ্রামকে ফাংশনে কনভার্ট করতে পারবো না? ইনশাআল্লাহ স্যার। পারবা ইনশাল্লাহ, যদি না পারো তখন আমাকে জানাবা। আর আমার তো সলিউশন গুলো দেয়া আছে, ওগুলো দেখবা। আর এখন আমরা দেখবো হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশনের ওই পাওয়ারটা তোমরা পাও নাই, পাওয়ারের প্রোগ্রামটা ওটা একটু করাই দিব। আর ফিবুলেন্সি তো পারবাই। আর বাকি রিকার্সিভ ফাংশন দিয়ে আরো কিছু স্যার আছে আমাদের পয়েন্টারটা একটু দেখাই দিবেন হ্যাঁ স্যার? এখন দেখাবো, পয়েন্টার দেখাবো। তো পয়েন্টারের মধ্যে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা দেখাই তাহলে পয়েন্টারটা ক্লিয়ার হবে আর কি। কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালু। আচ্ছা এটা কিন্তু আমাদের কল বাই ভ্যালু, এগুলো কিন্তু আমাদের কল বাই ভ্যালু, আমরা কিন্তু ভ্যালু দিয়ে পাঠাচ্ছি এখানে। তো এখন আমি কল বাই রেফারেন্সটা দেখাবো, কল বাই রেফারেন্সটা দেখাইলেই কিন্তু আমাদের পয়েন্টারের কিছু অংশ জানা হয়ে যাবে। তো দেখি কল বাই রেফারেন্সটা কোথায় আছে, ফাংশনের পার্টে আছে না? জি স্যার, ফাংশন পার্টে আছে। আসলে আমি অনেক আগে করছি, আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা স্যার ওইটা আছে 30 পেজে। তোমাদের কি কারো ফাংশন, তোমাদের কি কারো কি প্রোগ্রামিং মানে বেসিক প্রোগ্রামিং এই সাবজেক্টটা পড়া আছে? জি ভাই পড়া আছে। বেসিক প্রোগ্রামিং এর মধ্যে কি কি থাকে? বেসিক প্রোগ্রামিং বলতে কি কোনো সাবজেক্ট আমরা পড়ছি? আমি তো পড়ি নাই আসলে, তোমরা পড়ছো? স্যার বেসিক প্রোগ্রামিং নামে তো স্যার বেসিক প্রোগ্রামিং তো আর না, সি প্রোগ্রামিং একটা সি এটা সি প্রোগ্রামিং আমরা পাইছিলাম আর কি। এর কিছুদিন পরে ওই সি প্রোগ্রামিং এর নামটা চেঞ্জ করে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ 1। এখন এরপরে কেউ পাইছো কিনা সেটাই বলতেছি, যে বেসিক স্যার আমি প্রোগ্রামিং পাই। নামে। মানে ডুয়েটে এবার দিছে তো বেসিক প্রোগ্রামিং দিছে। আচ্ছা আসছো সবাই, বাকিরা কি আসতে পারতেছে? এই শেষ, আর একটু করে শেষ করে দিব, হয়ে গেছে। আচ্ছা শুরু করলাম। দেখো এখানে কিন্তু আসলে আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু পয়েন্টার এম না, মানে স্টার এম না, আসলে এটা হয়তো শুধুমাত্র কি হইতো আমাদের, শুধুমাত্র হতো এম। কিন্তু আমি ওই যে বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু স্লো কাজ করাইতে হবে আর কি ব্র্যান্ডটাকে, নাহলে আমরা তো ধরতে পারতেছি না। এখন যখনই আমি স্টার এম লিখবো, তখন আসলে কি হবে, এই এই লোকেশনে যে ভ্যালুটা আছে ঠিক সেই ভ্যালুটা আমার এখানে এসে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এখন দেখো তুমি এই লোকেশনের ভিতরে, এইখানে লোকেশন কত আমাদের, 0050 কত আছে আমাদের এখন, 10 আছে। এখানে তো আসলে লিখছিলাম ওটা তো চলে গেছে, তাহলে এখানে আছে হচ্ছে 10। এই 10টা কার ভিতরে আছে এখন, টেম্পের ভিতরে। কত আসছে এখন, 10 আসছে। এবার দেখো আমি কি বলছি যে স্টার
এম আসলে কিন্তু স্টার এম না, কিন্তু মানে এখানে কিন্তু একসাথে দুইটা স্টেপ কাজ করার পরে লাস্টের স্টেপটা আমি দেখাইছি এখানে। এই জন্য কিন্তু একটু এলোমেলো হইতে পারে, তো এলোমেলো করবা না আর কি, ওই স্বাভাবিকভাবে চিন্তা করবা। যে তুমি আগে চিন্তা করো যে এইখানে স্টার অফ এন, স্টার হচ্ছে আমাদের কত 0060, ওর ভিতরের ভ্যালুটাই মানে তো হচ্ছে স্টার এন, এই তো। তো এর ভিতরের ভ্যালুটা এখন কত আসবে? 20 স্যার। 20 আসছে। এখন এই 20টাকেই কোথায় রেখে দিব বলো, কোথায় রাখতেছি? এটা স্যার এম এর মধ্যে। স্টার এম, তো স্টার এম এর ভিতরে কিন্তু আমাদের ভ্যালু অবশ্যই 20 আসবে, কারণ স্টার এম মানে হচ্ছে ভ্যালু 20। বাট শুধু এম মানে কত তাহলে বলো? স্যার এম মানে তো লোকেশনটা থাকবে 0050। হ্যাঁ 00, ভালো করে খেয়াল করো কিন্তু 00, 50। হ্যাঁ মনে থাকে যেন 0050। তো 0050 ভিতরে এখন ভ্যালু কত আসছে? এই 20 আসছে। তো আগে কত ছিল 0050 ভিতরে? 10। এখন কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু এবার দেখো তুমি পরের লাইনটা দেখো, স্টার অফ এন, এটা কিন্তু অবশ্যই স্টার থাকলে কিন্তু ভ্যালুটাকে কাউন্ট করবে, নট অ্যাড্রেসটাকে। কিন্তু তাহলে ভ্যালু কত এখানে? টেম্পোরারির ভিতরে যা আছে তাই। তো টেম্পোরারিতে কত আছে আমাদের? 10। তাহলে এখানে কত যাবে? 10। তাহলে শুধু এন, শুধু এন কত বলো? শুধু এন 10। হ্যাঁ এন কি ধরবে আসলে? এন এর মেমোরি অ্যাড্রেস ধরবে। 0050 হ্যাঁ এন কোনটা? 006 60। এন। জি স্যার 60 ভুল এম। করতেছো কেন? স্যার ওইটা এম লেখা দেখছি তো এই জন্য আচ্ছা 60। এখন এই 0060 ভিতরে ভ্যালু কত? 10 আছে। 10। তাহলে 0060 কোথায় আছে? 20। এখন কত হয়ে যাবে? 10। আর এখানে 0050 কত আছে? 20। আগে ছিল কত 0050 10 ছিল, এখন কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। হয়ে গেছে। এখন জি যদি স্যার। তুমি এখন দেখো মেমোরি কিন্তু আমরা চেঞ্জ করি নাই, কিন্তু জাস্ট ওর ভ্যালুটাকে চেঞ্জ করে দিছি। এখন যদি তুমি এখানে এই এক্স, এক্স কত অ্যাড্রেস ধারণ করছে বলো? 0050 তো। আর ওয়াই কত অ্যাড্রেস ধারণ করছে? 0060। তাহলে আমি এখন আউটপুটে দেখাইতে চাচ্ছি কাকে? এক্স এর ভ্যালুকে। তো এক্স কার ভ্যালুটাকে দেখাবে? 0050 ভ্যালুটাকে। তো 0050 ভ্যালু এখন কত আছে আমাদের? 20। আর ওয়াই কাকে দেখাবে? 0060 ভ্যালুটাকে। তাহলে 0060 ভ্যালুটা হচ্ছে আমাদের 10। তার মানে আমরা প্রথমে ইনপুট নিলাম হচ্ছে 10, 20। পরে এইটুকু তো দেখাবে, প্রিন্ট আউটপুটে এইটুকু দেখাবে না? এইটুকু তো দেখাবে। এক্স ইকুয়াল কাকে দেখাবে? এক্স কে। তো এক্স এর ভ্যালু আমরা প্রথমে যখন আমরা এই এক্সটাকে যখন ডিফাইন করছি, এটা আসলে একবারে হলে ভালো হইতো। বুঝতেছো কিনা আমি বুঝতেছি না, আসলে ওই একবারে কেটে গেল তো এই জন্য সমস্যা হয়ে গেল। যখন আমরা এটা ডিফাইন করলাম তখন আমাদের এখানে কিন্তু ভ্যালু ছিল হচ্ছে, মানে অ্যাড্রেস ছিল হচ্ছে 0050। এটা হচ্ছে আমাদের একদম 5 নাম্বার লাইন। আর 6 আর ওয়াই এর ক্ষেত্রে কত ছিল আমাদের? 0060। যখন আমরা ইনপুট নিলাম এখানে প্রথমটা নিচে হচ্ছে 10, তাহলে এর ভিতরে ভ্যালু কত বসে গেছে? 10। এরপরে আমরা স্পেস দিয়ে নিলাম হচ্ছে 20, তাহলে এর ভিতরে কত ভ্যালু পড়ছে? 20। তাই তো। যখন আমরা এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে কি ঘটতেছে? মেমোরি অ্যাড্রেস গুলোর প্রতি খেয়াল রাখবা। 0050 চলে আসছে কত? 20। তাহলে 0050 কোনটা? এটা না? 0050 কিন্তু এটা। আবার খেয়াল করে দেখো এখানে 0050 কত আসছে? 20। তাহলে এটা কত হয়ে যাবে? 20 হবে। আর 0060 তে ভ্যালু ছিল কত থাকে থাকে, ওটা না দেখলেও চলবে, তারপরে দেখে নেই যে 20। আর এখানে আসছে কত আমাদের? এখানে কত আসছে? 10। তখন এইটা কত হয়ে যাবে? ওভাররাইট হয়ে 10 হয়ে যাবে। তো এখন যদি আমি এই লাইনের ভিতরে আউটপুটে দেখাইতে চাই, তাহলে আগে এইটুকু আউটপুট দেখাবো, এক্স ইকুয়াল, তারপরে কাকে দেখাবো? এক্স নামক ভেরিয়েবলের ভ্যালুটাকে।
তাহলে এই এক্স এর ভেরিয়েবলের ভ্যালু কত এখনো 20। 20। এরপরে কি আছে, স্পেস দিয়ে একটা কমা, স্পেস দেওয়ার পরে কমা দিলাম, তারপরে ওয়াই ইকুয়াল দিব। হ্যাঁ, দেওয়ার পরে কাকে দেখাবো আমি, এই পার্সেন্টেজের জন্য ওয়াই এর ভ্যালুটাকে। তাহলে ওয়াই এর ভ্যালুতে এখন কত আছে আমার, এই 0060, 0060 তে ভ্যালু কত 10। তাহলে এটা আমাদের আসলে কত ভ্যালু, 10 ভ্যালু। তাহলে এখানে দেখাবো 10। এভাবে আসলে সোয়াপিং কাজ করে। অর্থাৎ দেখো আমরা ভ্যালু নিয়ে কাজ করছি অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কার মাধ্যমে চেঞ্জ করলাম, অ্যাড্রেসের অ্যাড্রেস। মাধ্যমে। আর এই অ্যাড্রেসটাকে নিয়ে যখন তুমি অ্যাড্রেসের ভ্যালুটাকে নিয়ে যখন কাজ করবো তখন এই পয়েন্টারটা আসবে। বোঝা গেছে? আমাদের এইটুকু আসবে। Yes, sir. পয়েন্টারটা হলো খুব ইজি। ইজি বলতে কি, তুমি একটা ভেরিয়েবল দিয়ে যে কাজটা করো ঠিক ওইটা আর একটা ভেরিয়েবল দিয়ে কাজ করবে, কিন্তু মাঝখানে একটু সে মেমোরি নিয়ে কাজ করবে, যে সে মেমোরিটাকে শুধু ফাইন্ড আউট করবে। তুমি এইদিকে যা ভ্যালু রাখো রাখো, কোনো ব্যাপার না, সে খালি লাস্ট দেখবে যে তোমার মেমোরির ভিতরে কত ভ্যালু থাকলো। তুমি এখন ওটাকে ভাগ করে রাখো, বিয়োগ করে রাখো, যোগ করে রাখো, যা খুশি তাই করে রাখো, ও দেখবা যে এখানে এরকম করবে। তো তোমরা এখানে কিন্তু আমি একবারে দুইটা স্টেপ লিখছি, কিন্তু এখানে এটা কিন্তু তোমরা করবে না, দুইটা স্টেপ করলে কিন্তু পাবা না। যদিও আমি টিউটোরিয়ালটাতে খুব ভালো বুঝাইছি আর কি, এখানে একটু লম্বা করে বুঝাইছি। টিউটোরিয়াল আছে আমার ভাইয়া 7 নাম্বার এই যে লাইনটা যে শপিং এর অ্যাড্রেসটা ইয়ে করছে, এটা কি অ্যাড্রেস পাস করছে? হ্যাঁ, অ্যাড্রেসই পাস হবে তো, দেখাইলাম তো এর আগে। আচ্ছা, 0050 হ্যাঁ ওটা আর বুঝছি, কিন্তু ওই যে 0060। এখন যখন আমরা রিসিভ করছি, এখানে কিন্তু আমরা ভ্যালু রিসিভ করছি রিসিভ আসলে। ভ্যালু, হ্যাঁ ভ্যালু রিসিভ। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভ্যালু রিসিভ করলাম, কিন্তু আমি বললাম না যে এখানে দুইটা স্টেপ একসাথে কাজ করবে, কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মেমোরিটা তোমার আগে আসবে। মেমোরিটা কত আসছে, 0050। 0050 তো 50-র ভিতরে এখন ভ্যালু কত আমার 10। 10। তখন এখানে কিন্তু 10 আছে। আর অবশ্যই ভেরিয়েবলটা কিন্তু স্টার অফ এম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিসে খেয়াল রাখতে হবে কিন্তু, যদি তুমি স্টার এন ইউজ করো। আবার পরবর্তীতে যেমন আমরা এখানে ইউজ করলাম স্টার এন, তখন আমরা কি চিন্তা করব, যদি শুধু ভ্যালুটা চিন্তা করি যে স্টার এম মানে হচ্ছে আমার এখন ভ্যালুটা আসছে কত, এটা যদি 10 হয় তাহলে এই এনটা হবে 20, আর ওটাকে তো আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা হচ্ছে 20। যদি আমি এইভাবে চিন্তা করি তখন কিন্তু আর এইখানে আর মিলাইতে পারবো না। তখন আমাকে করতে হবে কি, আবার এটাকে আবার ভাঙাইতে হবে। ভাঙানোর পরে আমাকে খেয়াল করতে হবে যে এর অ্যাড্রেসটা কত, এই এম এর অ্যাড্রেসটা কত। এম এর অ্যাড্রেসটা কত, এমটা কাকে ধরছে, এক্স কে ধরছে। তাহলে এক্স এর অ্যাড্রেসটা কত আমাদের 0050, 0050। তাহলে এখন আমাদের আগে ছিল হচ্ছে 0050-এর মধ্যে 10 ছিল, এখন আর 10 থাকতেছে না, কারণ এই স্টার এম লিখছি। স্টার এম মানে কত, ভ্যালুটা, এই ভ্যালুটা তখন এখানে 20 হয়ে যাবে। এই জন্য এখানে কিন্তু দুইটা জিনিস একসাথে আছে আর কি, আর সব বইয়েই তাই থাকে। আর ওটাকে আসলে ভাঙে দেখানো যায় না আর কি, ওখানে যে ভিতরে দুইটা স্টেপ কাজ হয় এটা দেখানো যায় না, কিন্তু এইভাবে আর কি তোমাকে ভেঙে দেখাইতে হবে আর কি, মানে বোঝার জন্য আর কি। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো পয়েন্টার সম্বন্ধে। স্যার পয়েন্টারের নিচে একটা যোগের প্রোগ্রাম আছে স্যার, ওইটা একটু যাবেন? পয়েন্টার কি এইখানে আছে না লাস্টে আছে? স্যার এটারই নিচের দিকে। এটা এখন মিশাই দিলাম, কিন্তু এটা এই লেখাগুলো কিন্তু আর থাকবে না। আচ্ছা, এইভাবে যে বুঝাচ্ছি এটা কি মানে তোমরা কি বুঝতে পারো আসলে? ক্লিয়ার ভাই, বুঝতে। আচ্ছা, অনলাইনে তাহলে কি ক্লাস করা যায় না, শেখা জি যায়? স্যার। জি স্যার, অনলাইনের বড় সুবিধা স্যার একই জিনিস বারবার দেখে নিয়ে বোঝাতে। তারপর আর একটা জিনিস হলো যে যেখানে যার মতো বসছি, বসে কাজ করতেছি, সবাই তো আর আসলে ঢাকায় এসে জব কোচিং করতে পারবে না, আবার জি থাকা খাওয়া। স্যার, এইখানে ক্লাস তো প্রায় শেষের দিকে। আপনি এর আগে যে ফাংশন যখন বোঝাচ্ছিলেন তখন একটা কথা বলছিলেন যে ফাংশন সি থেকে ব্যবহারের সুবিধা অনেক বেশি। আহ, ওইখানে একটা নোটও লিখে দিছিলেন যে আসলে এই লাইন গুলা ছোট হয়, ইজি হয় বোঝা। হ্যাঁ হ্যাঁ, তো এই আসবে অ্যাকচুয়ালি আসবে কি আসবে আসবে কত লাইন যে ছোট হবে তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও স্যার, করতে পারবে না কত। আমার তো মনে হয় যে সি থেকে ফাংশন বেশি কঠিন। না না, ফাংশন যদি তুমি না শিখতে পারো সি প্লাস প্লাস শুরু করতে পারবে না।
সি প্লাস প্লাস আগে যাইতো স্যার আগে। ফাংশনের কনসেপ্ট গুলা তো সবই বুঝছি, সমস্যা নাই, কিন্তু লাইন গুলা তো ইনক্রিজ হতেই আছে, মানে কমার তো কোনো লাইন বড় দেখতেছি না। হচ্ছে না আসলে, আমরা ছোট প্রোগ্রামটাকে ফাংশন দিয়ে করতেছি, এই জন্য ফাংশনের জন্য যে একটা স্ট্রাকচার আছে, যে ধরো 20 লাইন বা 15 লাইন, এটা লাগবেই স্যার ফাংশনের। এটা আমরা বড় প্রোগ্রামের ক্ষেত্রে সুবিধাটা পাবো। আমি ওইটাই বলতেছি, ধরো ফাংশন একটা তোমাকে ডিক্লেয়ার করতে গেলে 15 লাইন বা 12 লাইন তোমাকে এক্সট্রা লিখতেই হবে। তো যেহেতু আমাদের কোডটাই আসছে হচ্ছে 7টা লাইন বা 10টা লাইন, তাহলে আরো আমাকে অতিরিক্ত 10 লাইন লিখতে হচ্ছে। সেই জন্য প্রোগ্রামটা বড় হয়ে যাচ্ছে। যখন প্রোগ্রামটা তোমার 20 লাইনের উপরে চলে যাবে, তখন দেখবে যে এই 10 লাইন ইউজ করলে তখন কমে আসবে। আজ দেখাবো, আমি দেখাবো, টেনশনের কিছু নেই, দেখাবো। আচ্ছা এখানে আর কি আছে? এখানে তো মনে হয় নাই, মনে হয় এই যোগটা এখানে স্যার নাই। এটাই আছে। এটা আছে হচ্ছে শেষে, প্রোগ্রামিং এর শেষে। স্যার হ্যাঁ স্যার এটারই শেষে আছে, স্যার। শেষে। আচ্ছা এটা তো সি প্লাস প্লাস। স্যার আমাদের ওইটাই ছিল হচ্ছে 34 নম্বর পেজ, আমাদেরকে যে শীটটা দিছেন। কিন্তু একই শীট দিছি তো। আচ্ছা 34 নম্বর পেজ। তোমাদের একটা পেজ মনে হয় কম রাখছি আর কি, যে আমাদের প্রথম টপ পেজটা শুধু রাখি নাই। তাহলে তোমাদের এখানে 34 হলে আমার এখানে 35 হবে, এই তো। আচ্ছা এখানে পয়েন্টার নাই, তার মানে ঠিক আছে, তুমি যেটা বলছো ওই দিকেই পয়েন্টারটা লিখছি, এখানে লিখি নাই। জি স্যার ওই পয়েন্টারের ওখানেই আছে। আমি ভাবছিলাম যে এইদিকে লিখছি। আছে যোগ বিয়োগ করে একটা প্রোগ্রাম আছে। তো এখন এটা কি পয়েন্টার দিয়ে যেখানে ফাংশনের পরে লিখছি, নাকি বর্ণনা দেওয়ার সময়, নাকি প্রোগ্রামিং এর মধ্যে? স্যার আমরা আমাদের যে প্রোগ্রামটা দেখালেন ওটার নিচে। আচ্ছা ঠিক আছে, 28 আর একটু আছে 38। ওই 34 35 স্যার ওখানেই হবে। আচ্ছা দেখি এখানে আছে কিনা। এই যে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। পয়েন্টার এক্সপ্রেশন ব্যবহার করে জি একটা স্যার। প্রোগ্রাম লিখো। জি স্যার এইটা। আর এখানে পয়েন্টার ব্যবহার করে 3টি অ্যারে এলিমেন্টের, আচ্ছা 3টি অ্যারে এলিমেন্টের আর কিছু নয়, অ্যারে এলিমেন্টকে যোগ করতে হবে। তো এখন তুমি কোথায় বুঝতেছো না বলো? স্যার এখানে স্যার এই যে সামের পরে স্যার কোন কোন নিচে এই প্রোগ্রামটা যে কোন? পি প্লাস প্লাস স্যার এটা এই যে এটা 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 প্রথম পয়েন্ট স্যার জি হ্যাঁ স্যার 3টি ঠিক অ্যারের আছে। স্যার এলিমেন্টের যোগের আচ্ছা স্যার নিচে ঠিক এই যে আছে। পি প্লাস প্লাস দেওয়া হলো কিসের জন্য স্যার? পি পি প্লাস প্লাস। হ্যাঁ জি স্যার ফরের ভিতর আচ্ছা আসতেছি, তুমি আগের গুলো বুঝছো? ইনক্রিমেন্টের জন্য তো স্যার। আগের গুলো বুঝছো? জি স্যার আগেরটা তো বুঝছি কিন্তু আগের লাইনগুলো খাতা আছে তোমার কাছে? জি স্যার হ্যাঁ, খাতা খাতা ছিল থাকলে স্যার আমি আগের লাইনগুলোকে একটু কম্পাইল করো। আচ্ছা এখানে আমার কি ব্যাপার, আসতেছে না কেন? আচ্ছা ঠিক আছে, কম্পাইল করো। সিলেক্ট করা এখানে আছে। কি আসছে? এখানে অ্যারে আসছে। অ্যারেটার নাম কি? অ্যারের নাম হচ্ছে এ ইলেমেন্ট। ফর এক্সাম্পল এ ইলেমেন্ট আমি শর্টকাট লিখলাম। কয়টা? 3টা। 1 2 3। শুরু হবে 0 থেকে, 1 2, এগুলো তো করতে হবে খাতায়, করো নাই মনে হয়। তারপর হচ্ছে স্যার আই। আমি ওগুলা বুঝছি। আমি শুধু এগুলো তুমি বুঝি মনে নাই মনে যে ক্যালকুলেশন করতেছো, এই জন্যই পাচ্ছ না। এগুলো তো বুঝছো, আমি তো স্যার বলি নাই যে বুঝো নাই। এই দেখো এগুলো হোক আগে, তারপরে সাম। সাম মনে করো এস দিলাম। আর পয়েন্টার অফ পি এটা কি তাহলে বলো? এই পয়েন্টার অফ পিটা কি আসলে? আমরা একটা পয়েন্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এখানে মনে করো গার্বেজ ভ্যালু আছে। কি আছে? এটা গার্বেজ ভ্যালু, আমরা জানি না কি আছে। আচ্ছা এখন আমরা কি করলাম? এই একটা অ্যারে চালিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ভ্যালু নিলাম। কোথায় কোথায় রাখলাম? এ ইলেভেন্ট নামক অ্যারের ভিতরে রেখে দিলাম। প্রথমটা রাখলাম ফর এক্সাম্পল 20, আচ্ছা 12, 14, 16। তো এখানে আমি যখন অ্যারে পড়ায় আসছিলাম, তখন তোমাদের একটা কথা বলছিলাম যে এগুলো জাস্ট ইন্ডেক্স, এগুলো কিন্তু মেমোরি উপাদান না, মানে মেমোরি লোকেশন না।
আর একটা ইন্ডেক্সের জন্যই যে একটা মেমোরি সেল হবে এরকমও না কিন্তু। তো আমাদের এখানে আমরা ধরে নিছি হচ্ছে 3টা মেমোরি। তো 3টা মেমোরি বলতে এই অ্যারে যখন অনেকগুলো মেমোরি ছিল, অ্যারে কি করে আসলে পাশাপাশি মেমোরি গুলো নেয়। এই তো আমরা এটার বৈশিষ্ট্য পড়ে আসছি না, পাশাপাশি মেমোরি সে নিয়ে নিবে। তো এখন র্যামের ভিতরে মনে করো আছে 0 থেকে শুরু হবে 2 জিবি পর্যন্ত যাবে। তো আমরা মনে করলাম যে এটা 0 1 থেকে শুরু, সে কাউন্ট করলো হচ্ছে এইখান থেকে, এটা মনে করলাম মাঝখানে আরো অনেক আছে 1 0 0। এখানে যখনই ডিক্লেয়ার করছি 3টা, তখন সে 3টা নিয়ে নেবে 1 0 1। আর একটা কত নেবে 0 1 0 2। এখন ইন্ডেক্সটা একটা মেমোরি একটা ইন্ডেক্স হচ্ছে, এটা হচ্ছে 0তম ইন্ডেক্স। হ্যাঁ, এটা যদি 2 বাইট হইতো তাহলে এই দুইটা মিলে হইতো 0তম ইন্ডেক্স। তখন দুইটা মেমোরি নিয়ে একটা ইন্ডেক্স হইতো, আবার পরে দুইটা মেমোরি নিয়ে আর একটা ইন্ডেক্স হইতো 1, আবার আর দুইটা মেমোরি নিয়ে আর একটা ইন্ডেক্স হইতো 2। তখন আমাদের টোটাল মেমোরি আসতে হচ্ছে 6টা। কিন্তু আমরা আসলে ওইভাবে কল্পনা করতেছি না, আমরা ধরে নিচ্ছি একটা মেমোরি সেল, এটা কিন্তু আমি বলে আসছিলাম। আর একটা জিনিস বলছিলাম যে এগুলো কিন্তু আসলে মেমোরি না, এগুলো মেমোরি না, এগুলো হচ্ছে জাস্ট ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, K11, এটা আমরা যখন ডেটা স্ট্রাকচারে যাবো তখন দেখবো। তো আমাদের এই ইন্ডেক্স গুলো 1 বাইটও হতে পারে, 2 বাইটেরও হতে পারে, অনেক সময় 5 বাইটও হতে পারে, অথবা 4 বাইটও হতে পারে, মানে 10টা মেমোরি সেলও হতে পারে। তো আমরা এখানে ধরে নিলাম হচ্ছে একটা, তাহলে একটাই কিন্তু একটা, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে আমাদের এখানে অবশ্যই এটা আমরা মেমোরি, এটা কত ধরে নিলাম 100, এটা হচ্ছে 101, আর এটা হচ্ছে 102। এখন আশা করি তোমরা বুঝতে পারছো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, এই উপাদানগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা পি ইউজ করলাম। তো পি মানে কি, এখানে অ্যাড্রেস অফ কোনো একটা ভেরিয়েবলের। তো এটা হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবল। যখন আমরা অ্যাড্রেসটাকে কাউন্ট করব তখন এই পিটা, এই পয়েন্টারটা আর থাকে না। তো সে কাকে কাউন্ট করে, একটা একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে। তো আমরা কি ভেরিয়েবল এখানে স্টেবল করছি, একটা অ্যারে ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টেবল করছি। তো অ্যারে ভেরিয়েবলের জন্য আমাদের প্রথম অ্যাড্রেসটা জানতে পারলেই হয়ে যায়। তো প্রথম অ্যাড্রেসটা কত আমাদের এখানে 100, তখন সে এর ভিতরে কত রাখবে 100 রাখবে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এখানে দেখতেছি এর ভ্যালুটা কি আমাদের আই এর ভ্যালুটা এ তো না, আসলে সরি ভুল বলতেছি। তাহলে এখানে দেখো আমি যে এটা কিন্তু বলে দিছি অলরেডি যে A11 অফ 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেস, সরি সেই অ্যাড্রেসটা কোথায় আসবে, এই পি এর ভিতরে আসবে। তাহলে এখানে 100টা কোথায় আসছে, এই পি এর ভিতরে চলে আসছে। এখন আমরা সামের ভিতরে সাম প্লাস অ্যাড্রেস অফ পি বা পয়েন্টার অফ পি, তাহলে তুমি পয়েন্টার অফ পি সমান কত হবে সেটা পরেই ধরো, আগে তুমি পি এর কথা চিন্তা করো। পি কত আছে আমাদের এখন 100 আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, তখন 100-র ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, এটা কত হবে, সরি এটা 12 হবে। ঠিক আছে, তাহলে এর সাথে সাম কত আছে আমাদের 0, 0 আর এগুলো কিন্তু তোমাকে করতে হইতো, যাই হোক করো নাই, ব্যাপার না, পয়েন্টার পড়াই নাই, তো এই জন্য এখন থেকে নেক্সট টাইম থেকে কিন্তু ঠিক এইভাবে করবা, না করলে কিন্তু কোনো লাভ নাই। যে যত বেশি এইভাবে প্র্যাকটিস করবা সে তত বেশি ক্লিয়ার হবা। এবার দেখো আমি কেন পি প্লাস প্লাস দিলাম, তোমার যে কোশ্চেনটা আসছে। তো পি প্লাস প্লাস যদি আমি নাই দেই, আমি যদি পরের লোকেশনে নাই যেতে পারি, তাহলে আমি এই ভ্যালুটা পাবো কিভাবে? আর এখন যদি আমি স্টার অফ পি প্লাস প্লাস দিই তাহলে কি হবে, স্টার অফ পি প্লাস প্লাস দিলে কি হবে আসলে, এই পি আমি যদি এখন দেই স্টার অফ পি প্লাস প্লাস, তাহলে এখন তুমি আগে শুধু পি এর মানটা ধরো। পি হচ্ছে আমাদের একটা একটা মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেসটা কত আমাদের 100। তাহলে সেই 100-র ভিতরে স্টার পি মানে কত ভ্যালু আছে 12, তাহলে ওই 12-র সাথে আবার 1 যোগ হবে, তখন হয়ে যাবে কত 13। তো আমরা কি এখানে 13 নিব? আমরা তো 13 নিব না, আমরা কাকে নিব আসলে, আমরা পরবর্তী অ্যাড্রেসটাকে নিব, আমরা তো ভ্যালুটাকে নিব না। বা এখানে যখন তুমি যে স্টার অফ পি প্লাস প্লাস করতেছো, তার মানে হচ্ছে যে পি এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে 1 বৃদ্ধি পাবে। তো আমি তো সেটা করতে চাচ্ছি না, আমি করতে চাচ্ছি কি, পরবর্তী অ্যারের
ভেরিয়েবল পরবর্তী অ্যারের মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা নিতে যাচ্ছি বা ইন্ডেক্সের ভ্যালুটা নিতে যাচ্ছি। তাহলে এখন তাহলে তোমাদের এখানে কি হয়ে যাবে, পি প্লাস প্লাস মানে হচ্ছে 100 ছিল, তখন পি এর ভিতরে কত চলে আসবে, 101 আসবে। তো 101 এই পি পয়েন্টার পি মানে এই 101-এর ভিতরে যে ভ্যালুটা আসবে সেইটাই হবে আমাদের পয়েন্টার পি হয়ে যাবে নেক্সট টাইমে, কিন্তু সেকেন্ড আইটারেশনে। তো কত আসছে এখানে 14, তখন এটা হয়ে যাবে 14, এর সাথে আবার 14 যোগ হয়ে যাবে। এই তো পরের বার আবার কি হবে এখানে, এটা হবে 102, 2 হওয়ার পরে পয়েন্টার পি, পয়েন্টার 102-এ কত আছে আমাদের 16, তখন এটা হয়ে যাবে 16 এটা যোগ হবে 26, 26-এর সাথে আরো 16 যোগ হবে। এই তো থার্ড আইটারেশন, ফোর্থ আইটারেশনে এসে দেখতেছে এটা ফলস। তো ততক্ষণে তো আমরা 3টে উপাদান যোগ করে ফেলছি, যোগ যোগ করে কোথায় রাখছি, সামের ভিতরে, এই সামকে আউটপুটে দেখাই দিছি। তো এখানে তোমাদের দুইটা জিনিস কনফিউশন ছিল, একটা হচ্ছে পয়েন্টার অফ পি মানে, কিন্তু অবশ্যই খেয়াল করবা যে পয়েন্টারের ভিতরে যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলের আগে তুমি অ্যাড্রেস খুঁজে বের করবা যে এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা কত, এখানে যা থাকবে এই অনুযায়ী তুমি ওইখানে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা নিবা। এখানে আরেকটা জিনিস জানতে হবে যে তুমি যখন অ্যারেকে কখনো পয়েন্ট করবা তখন অবশ্যই শুরুটাকে পয়েন্ট করে দিবা, এবং সেটা কিভাবে করে, এইভাবে করে। এই জন্য আমি এটা ব্র্যাকেটেও মানে কমেন্ট এর মাধ্যমে দেখিয়ে দিছি, যাতে কেউ যদি একটু বোঝার চেষ্টা করে তাহলে বুঝে যাবে। এই জায়গাটা একটু কনফিউশন আছে, তো যারা একদম পয়েন্টার জানোই না তো তারা একটু পাবা পাবা না আর কি, এটা স্বাভাবিক। তো নেক্সট টাইম থেকে এখন আর মনে হয় ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তো এগুলো পাবা, কিন্তু এগুলো কিন্তু মনে রাখবে কিন্তু, এই পয়েন্টার পি মানে কিন্তু কি, এটাই তোমাদের বাড়ির কাজ, এটা শিখাবো না, এটা তোমরা নিজেরাই পাবা। প্র্যাকটিস করো যে আজকে কিন্তু আমি রিকার্সিভ ফাংশন দেখাইতে হচ্ছে না, তাই হোক একটা রিকার্সিভ ফাংশন দেখায় শেষ করে দিই। পাওয়ারটা 10টা 10:15 হয়ে গেছে অলরেডি। টিউটোরিয়ালটা বড় হলে হয় কি, আপলোড করতে সময় লাগে, রেন্ডারিং করতে সময় লাগে। এই জন্য আমি চাচ্ছিলাম যে 40 মিনিটে যদি শেষ করতে পারতাম তাহলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করে দেওয়া যাইতো, কিন্তু বড় হওয়ার কারণে আসলে হয় না, আর অফিসেরও কাজ থাকে তো মাঝে মধ্যে, এই জন্য হয় না আসলে। আচ্ছা, আমরা এখন একটা রিকার্সিভ ফাংশনে যাব। রিকার্সিভ ফাংশন আমি ফ্যাক্টোরিয়ালটা দেখিয়ে আসছিলাম, এখন আরো রিকার্সিভ ফাংশন দিয়ে অনেক প্রোগ্রাম করা যায়, তার মধ্যে আমি দেখি কয়টা করাইতে পারি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবো, পেয়ে যাবো ইনশাল্লাহ। ফাংশনের পরে না, ফাংশনের পরে, এরপরে হবে রিকার্সিভ ফাংশন। তো ফিবোনাকি সিরিজ তোমরা এটা জানো, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার আসছিল। তো আমি এখানে জাস্ট শুধু আহ, তিন তিন ভ্যালুটা দিয়ে দেখাইছি আর কি, 3। তো যখন মানে 3 নাম্বার ক্ষেত্রে কত হয় তত, এটা দেখাই দিচ্ছি যে ধরো আই এর ভ্যালু হচ্ছে 3, তখন কি হয়, যখন আই এর ভ্যালু 3 হয় তখন ফাইনালি রিটার্ন দেয় হচ্ছে আমাদের 2 রিটার্ন দেয়। যখন 3 হয় তখন আসলে রিটার্ন মানে অর্থাৎ যখন থার্ড হয় তখন এখানে রিটার্ন কত পাই আমরা, 2 পাই। তো তোমরা দেখবো যে যখন ষষ্ঠ হয় মানে 6 হবে যখন আই এর ভ্যালুটা, তখন রিটার্ন দিবে হচ্ছে 8। তো তোমরা এর আলোকে করার চেষ্টা করবা, অথবা তোমরা যদি এর থেকে একটু সহজভাবে করতে পারো, শর্টকাট করা যায়, করতে পারবা। তো এখন আমরা এটা দেখি আসলে তোমাদের এইটার কি প্রবলেম। আচ্ছা, এখানে দেখো রিকার্সিভ ফাংশন ব্যবহার করে সূচক পাওয়ারের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আমরা একটু করব। এখানে এখানে এক্স ওয়াই নামক দুইটা ভেরিয়েবল নিলাম, একটাকে আমরা পাওয়ার হিসেবে কল্পনা করব আর একটাকে বেস হিসেবে কল্পনা করব, এক্স এন্ড ওয়াই। তো মনে করো যে এখানে 2 3, তার মানে আমরা কি জানি আসলে এই বেসটা গুণন হবে নিজের সাথেই, কতবার গুণন হবে, পাওয়ার যতবার থাকবে ততবার। পাওয়ার যদি 4 থাকতো তাহলে 4 বার, 3 থাকলে 3 বার। এই তো, আর তো কিছু না, আমাদের ফাইনালি আউটপুট এটা আসতে পারলেই তো হবে, ঠিক না? এইটাই। দেখো এখানে আমরা কি করলাম, দুইটা ভেরিয়েবল নিলাম, এবং আমরা যেহেতু এখানে বলতেছি উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট, এই জন্য আমরা একটা রেজাল্ট নামক ভেরিয়েবল না নিয়ে আমি এখানে পিওডাব্লিউ নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলটাকে দিয়ে কি করলাম আমরা এই আচ্ছা, এটা একটু বড় করতে হবে না, স্লো হয়ে গেছে পিসি। এখানে এই 7 নম্বর লাইন খেয়াল করো,
আর 8 নম্বর লাইন। এখানে 8 নম্বর লাইন, 7 নম্বর লাইনে আমরা এখানে এক্স সাধারণ ভেরিয়েবল তো না, এই জন্য আমরা মেমোরি নিয়ে চিন্তা করলাম না। ওয়াই মেমোরি অ্যাড্রেসটা যা হয় হোক, আমরা এটা চিন্তা করব না। আর একটা হচ্ছে পি ও ডাব্লিউ। এখন 7 নম্বর লাইনের মাধ্যমে কি করলাম, আমরা ইনপুট নিলাম। মনে করো এখানে ইনপুট নিয়ে নিলাম 2 আর 3। এই 2টা রাখবো হচ্ছে কোথায়, এক্স এর ভিতরে, আর 3 রাখবো কোথায়, ওয়াই এর ভিতরে। এরপরে কি করলাম, আমরা ফাংশনটাকে কল করলাম। ফার্স্ট টাইম কলিং, দেখো ফার্স্ট টাইম কলিং কল করলাম। এই সময় এক্স এর মান কত আসছে আমাদের 2 আর ওয়াই এর মান 3। এখন এখানে এম এ এসে কত হয়ে যাবে, এমটা কিন্তু বেস, এটা মনে রাখিও। এখানে কিন্তু এক্স ওয়াই তুমি রাখতে পারতা, রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটু আমি আলাদাভাবে দেখাইছি। এম কিন্তু বেস, কত আসছে এখানে 2, আর এন কত আসছে 3। এখন আসার পরে আমরা দেখতেছি যদি এন এর ভ্যালুটা 0 হয় তাহলে রিটার্ন কত দিবে, 1 দিবে। আর যদি না হয় তখন কি রিটার্ন দিবে, এই এম, এই যে আমরা যে এই যে গুণ করতেছি, 2 কে গুণ করতেছি, 2টা আসলে কি আমাদের বেস, আর বেসটা হচ্ছে কি আমাদের এম। সেই জন্য আগে বেসটাকে রাখবো, এই বেসটাকে রেখে দিছি এম। গুণন, এই গুণনটাও রাখে দিলাম, ঠিক ঠিক করে দিলাম। রাখার পরে কি করলাম, ফাংশনটাকে আবার নিজেই নিজেকে কল করাইলাম। কিভাবে কল করাইলাম, যে দেখো ফাংশনের কিন্তু এখানে কয়টা কয়টা আর্গুমেন্ট আছে আমাদের এখানে, 2টা। অবশ্যই তোমাকে 2টা দিতেই হবে কিন্তু। তো আমরা 2টা, আমাদের কিন্তু বেসটা তো চেঞ্জ হচ্ছে না, বেসটা চেঞ্জ হচ্ছে, বেসটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা ফাংশনের এই নামটাও সেম রাখছি, বেসটা ঠিক রাখলাম, আর পাওয়ারটাকে চেঞ্জ করে দিলাম। তোমার কাছে মনে হইতে পারে পাওয়ারটাকে আবার এখানে দিলাম 3, আবার এখানে দিব 2, n-1। আসলে ব্যাপারটা কিন্তু, প্রসেসটা কিন্তু আসলে ওইরকম না। প্রসেসটা হচ্ছে কি, যে তুমি 3 দাও আর 4 দাও সেটা ব্যাপার না। ওখান থেকে প্রত্যেকবার তুমি যে এখানে দিছো 4, 4 মানে কি বুঝলা, আসলে বেস হবে 4টা। তো তোমার ব্রেনটাকে কিন্তু স্লো ভাবে কাজ করাইতে হবে, একবারে তো 4 হয়নি। প্রথমে তুমি একবার লিখছো, তাহলে 4-এর মধ্যে থেকে তোমার একবার লেখা শেষ, মানে 3বার বাকি আছে। এরপরে তুমি আবার, এটুকু তো থাকলোই, তুমি আবার আরেকটা 2 নিছো, তো 2 নিলা, আর এই গুণটা থাকলো, তাহলে তোমার 4 থেকে এখন কত কমে আসলো, 2-এ আসলো। এরপরে আমরা আবার গুণ করলাম বেসটাকে, তার মানে এখন থাকলো কত আমার, আর একবার। প্রথমে ছিল কিন্তু 4, 4 মানে আমরা বুঝছি যে 4টা হবে। তো এটা তো আসলে চট করে ধরছি, কিন্তু আসলে ওইরকম না কিন্তু। স্লো যদি ভাবে তুমি চিন্তা করো তাহলে এইভাবে হবে। তার মানে এখানে একবার আছে, তার মানে আমি আরো একবার করতে পারবো, তাহলে 2 দিয়ে দিলাম, তার মানে আমার এখানে এটা শেষ। তো এই দেখো এইখানে কিন্তু পাওয়ারের ভ্যালুটা কিন্তু কমতেছে। তো কাজেই তোমরা মনে করিও না যে এখানে পাওয়ারের ভ্যালুটা সবসময় 3 থাকবে, আমার বেসটা ঠিক থাকবে। তো ঠিক তাই এখানে আমরা পাওয়ারের ভ্যালুটা কমাই দিই। তো যদি কমাই দেই তাহলে সেকেন্ড টাইম কি হয়ে যাবে, এখানে সেকেন্ড টাইম হবে এম এর ভ্যালু হচ্ছে 2 আর এন এর ভ্যালু হচ্ছে 2। খুব সমস্যা করতেছে, মাউসটা খুব সমস্যা করতেছে। ঠিক আছে, এখানে আসতেছে হচ্ছে আমাদের এম এর ভ্যালুটা আসছে কত 2, আর এন এর ভ্যালুটা 2, এখানে লিখে দিছি। আসার পরে দেখো আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে না, কারণ এন এর মানটা কিন্তু এখনো 0 হয়নি। এই যে একটু আগে এখানে দেখলাম না, যে 0 হওয়ার পরে তো আমরা আর লিখলাম না আর কি, কিন্তু 0 না হওয়া পর্যন্ত তো লিখতেই থাকবো, মানে কল করতেই থাকবো। তাহলে এখানে এসে আবার আমরা 2 লিখবো, যে এখানে আমরা পাবো হচ্ছে এই এই যে এই গুণনটা, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবা, এটাই আমি এখানে লিখছি যে হচ্ছে 2 গুণন, তারপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যাবে এখানে, এই 2 আর হচ্ছে n-1। তো n আমাদের কত ছিল এখানে, এই যে এখানে আসছে কত, এখানে আসছে হচ্ছে আমাদের 2 আসছে। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে এখন, এখানে n-2, তার মানে 2 - 1 কত হয়ে যাবে এখন 1, এই একটা এখানে আছে। আর এখানে আসছিল হচ্ছে n-2, তাহলে n ছিল আমাদের এই মুহূর্তে 3,
লিখছিলাম না এখানে, যে মিশাই দিছি, এম ছিল 2 আর এন ছিল হচ্ছে 3। তো 2 - 1 মানে হচ্ছে আমাদের 2। সেই 2টা আমাদের এখানে ধরছি হচ্ছে 2, আর এখানে এম তো 2 থাকলোই। এরপরে এন এর মান হয়ে গেল কত আমাদের 1, সেই একটা এখানে চলে আসবে। এই তো ব্যাপারটা এরকমই। আসার পরে দেখো এখানে এন যখন আসছে, এন এর মান কিন্তু 1 আসছে, কিন্তু এখানে তো এটা কিন্তু এখনো অ্যাক্টিভ হবে না, কারণ এন এর মান তো 0 না। সেই জন্য আবার সে কি হবে, ফোর্থ টাইম কল হবে। ফোর্থ টাইম কল হওয়ার পরে দেখো এখানে কিন্তু এমটা ঠিকই থাকবে, আর এন এর ভ্যালুটা কত হয়ে যাবে, এই 1 থেকে 1 বাদ দিলে হবে 0। তাহলে এখানে এন এর মান কিন্তু 0 আসছে। তো যখনই 0 আসছে তখন সে রিটার্ন দিবে কত, কত রিটার্ন দিবে, 1 রিটার্ন দিবে। এই একটা কোথায় আসবে, 1। ঠিক এই জায়গাটার ভিতরে, মানে এই যে আমি আন্ডারলাইনটা যতটুকু দিচ্ছি পুরো অংশটা জুড়ে কিন্তু 1 হয়ে যাবে। আর ঠিক ওর আগে কত আছে, এম আছে। তো এম মানে এখানে আমাদের কত কল হয়ে আসছে, এম তো অলওয়েজ 2। তাহলে এখানে দেখো রিটার্ন কি দিবে, এখন তুমি এটাকে ব্র্যাকেটে ক্লোজ করো, করার পরে দেখো যে রিটার্ন লিখলাম, লেখার পরে এম এর পরিবর্তে 2, আর পুরো ফাংশনটা জুড়ে আমরা কত লিখবো, 1। এটাকে সে রিটার্ন দিবে কোথায়, যেখান থেকে কল হয়ে আসছে, এখান থেকে কল হয়ে আসছে। তো এখানে কত রিটার্ন দিচ্ছে আমাদের, আসলে 2 গুণন 1 অথবা 2, যে কোনো একটা কিছু মনে করলেই হবে। অর্থাৎ সেকেন্ড টাইম এখানে আমাদের রিটার্ন দিচ্ছে হচ্ছে 2। তো এখানে এই রিটার্নের পরে দেখো এম গুণন, এই আন্ডারলাইন দেয়া আছে পাওয়ার এম কমা এন মাইনাস 1, এর পরিবর্তে কি আসবে, এই রিটার্নটা আসবে। তাহলে সেটা আমরা লিখছি কমা তো না, আসলে গুণনের পরে 2, আর এম এর ভ্যালুটা 2। তো এ আবার কি করবে, আবার সে যেখান থেকে কল করছে সেখানে, এই যে এখান থেকে কল হয়, তাহলে এখানে রিটার্ন দিবে, কত রিটার্ন দিবে, 2 গুণন 2 মানে হলো 4। সেই 4টা কি হবে আমাদের, এই ফাংশনটার পরিবর্তে হয়ে যাবে 4। আর 4 এর আগে কি আছে আমাদের, গুণন এবং এম। তাহলে এম এর মানটা হচ্ছে 2, আর গুণন হচ্ছে এই গুণন, আর এইটুকুর অংশ হচ্ছে আমাদের 4। তাহলে পুরোটা যদি গুণ হয় তাহলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। সেটা আমি যে এখানে লিখছি লাস্ট রিটার্ন। লিখার পরে কোথায় দিবে, আসলে এই পাওয়ার ব্র্যাকেট এক্স কমা ওয়াই ব্র্যাকেট, এটার পুরোটার পরিবর্তে কত হয়ে যাবে, শুধু রিটার্ন ভ্যালুটা এই 8। এই 8টা কোথায় জমবে, পাওয়ারের ভিতরে, মানে এইখানে আসবে। এখন এখানে আসার পরে পরের লাইনে আমাদেরকে এটা আউটপুটে দেখায় দিবে। তো এইভাবে আসলে মূলত আমাদের এই রিকার্সিভ ফাংশনটা কাজ করে। তো তোমরা এগুলো একটু বাসায় এখন একটু প্র্যাকটিস করবা, আমার বিশ্বাস যে তোমরা পাবা। আমি মোটামুটি তোমাদের বেসিক গুলো ধরানোর চেষ্টা করছি, তোমরা পেয়ে যাবা আর কি, কিন্তু এখন একটু প্র্যাকটিস করতে হবে। আর এগুলো তো আসলে আমি অনেক আগের বই থেকে তুলে দিছি, এখন তোমরা তারপরে দেখবে যে কামরুজ্জামান নিতন উনি আরো শর্টকাট করে মানে আপডেট করছে কিনা বইটাকে, অথবা ওর থেকে যদি আরো কোনো ভালো বই থাকে অবশ্যই এগুলো দেখবা, দেখে নিজেকে আপডেট করে নিবা। আর রিকার্সিভ ফাংশন ব্যবহার করে প্রাইম সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম, এগুলো তোমরা বাসায় করবা, দেখবে যে মিলে যাবে। এখানেও ঠিক তাই, কতগুলো ডিজিট আছে, প্রত্যেকটা ডিজিট যোগ করব একই, কিন্তু মানে আমি কোডগুলো এমন ভাবে করানোর চেষ্টা করছি, সিস্টেমটা সেম, খালি শুধুমাত্র সামান্য একটু করে চেঞ্জ করানোর চেষ্টা করছি আর কি। তো তোমরা এগুলো দেখবা, ইনশাল্লাহ এটা পাবা। আমরা পরের দিনে ফাইলের প্রোগ্রাম না করে দিলেও পারবা, তারপর আমি দেখাই দিব। দেওয়ার পরে আমরা আসলে প্যাটার্ন গুলো দেখবো, এরপরে প্যাটার্ন আর সিরিজ গুলো, এইভাবে সিস্টেম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন তাহলে জানাও, আর না হলে কালকে জানাইবো। ঠিক আছে স্যার। আমি বইটা পাই নাই। কোন বই? এই যে পিডিএফটা দিছিলেন, আমি বাসায় ছিলাম তো, ওখানে দেখছিলাম। মেসেঞ্জারে আছে, একটু দেখে নিতে মেসেঞ্জারে পারেন। আছে, যদি একান্তই না থাকে তাহলে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমি দিও, আমি আমি মেইলে নক দিয়ে দিয়ে দিব। দিব। আচ্ছা, হ্যাঁ, মেইলে ঠিক আছে। দিও, আমি মেইল অ্যাড্রেসটা দিও, আমি দিয়ে দিব তোমাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।